সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের ২৮ নভেম্বর ২০২৫-এর সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গেলে সবচেয়ে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আসা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, যেখানে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের রিপোর্ট বলছে মার্কিন প্রশাসন রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া, দোনবাস ও নভোরসিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে প্রস্তুত যদি মস্কো যুদ্ধ শেষ করার প্রস্তাবে রাজি হয়। পরিস্থিতি আরও নাটকীয় হয়েছে যখন খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বিশেষ দূত স্টিভ উইটকক এবং জামাতা জ্যারেড কুশনারকে মস্কোতে পাঠাচ্ছেন পুতিনের হাতে সরাসরি এই প্রস্তাব তুলে দিতে। আর এদিকে মার্কিন প্রশাসনের ভেতরে সূত্রগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না এবং ইউরোপ যা খুশি করতে পারে, কারণ ইউরোপের মতামত এখন আর এই সমীকরণে কোনো ভূমিকা রাখে না। একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেও ঘোষণা করেছেন ক্রিমিয়া, দোনবাস ও নভোরসিয়া নিয়ে কোনো আলোচনার বিষয় থাকলে সেটা ইউক্রেন বা ইউরোপের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেই হবে। কারণ তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এই যুদ্ধের প্রকৃত গতিপথ নির্ধারণ করে ওয়াশিংটন, কিভ বা ব্রাসেলস নয়। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়ার কাছ থেকে নিশ্চয়তা চাইছে যাতে ভেনেজুয়েলা বা তাইওয়ান ইস্যুতে রাশিয়া মার্কিন স্বার্থের বিরুদ্ধে না যায়, আর অন্যদিকে ইউক্রেনে অস্ত্র সহায়তা কমানোর একটা কৌশলগত পথ বের করে নিচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধ মার্কিন স্বার্থে কার্যকর ফল দিচ্ছে না এবং দীর্ঘমেয়াদে এই যুদ্ধ মার্কিন ভূরাজনৈতিক পরিকল্পনা গুলিয়ে দিতে পারে। এই কারণে ওয়াশিংটন যুদ্ধ থামানোর বিনিময়ে রাশিয়াকে ভূখণ্ড স্বীকৃতি দেওয়ার মতো একটা বড় কৌশলিক ছাড় দিতে প্রস্তুত, যদিও এতে ইউক্রেনের মতামতকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হচ্ছে এবং ইউরোপকে কার্যত অপ্রাসঙ্গিক বলে দেখানো হচ্ছে। এই সমঝোতা কার্যকর হলে দেখা যাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেবে, আর তখন ইউক্রেন যদি যুদ্ধ চালিয়েও যায় যুক্তরাষ্ট্রের আইনগত অবস্থানে সেটা আক্রমণাত্মক বলেই গণ্য হবে, যার ফলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কিয়েভের জন্য অস্ত্র বা আর্থিক সহায়তা কমিয়ে আনার বৈধতা পাবে। আর ইউরোপ চাইলে লড়াই চালাক, সেটা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা হবে না। এটা যুক্তরাষ্ট্রের জন্য একই সঙ্গে নিষ্কৃতি ও চাপ কমানোর পথ। যুক্তরাষ্ট্রের এই অবস্থান রাশিয়ার জন্য যেন একরকম কূটনৈতিক উপহার, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র চায় রাশিয়া যেন লাতিন আমেরিকা বা পূর্ব এশিয়ার সম্ভাব্য সংঘাতগুলোতে নিরপেক্ষ থাকে, বিশেষ করে ভেনেজুয়েলা, গায়ানা উত্তেজনা এবং তাইওয়ানের সম্ভাব্য সংকটে। একই সময় ইউক্রেনের ভেতরে দুর্নীতি নিয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প চলছে, যেখানে প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্ড্রি ইয়ারমাককে ঘিরে দুর্নীতির অভিযোগ, তল্লাশি, তদন্ত আর অ্যান্টি করাপশন এজেন্সিগুলোকে কেন্দ্র করে ভয়াবহ চাপ তৈরি হয়েছে। ইউক্রেনের এজেন্সিগুলো মার্কিন প্রভাবাধীন এবং এদের বিরুদ্ধে ক্ষুব্ধ ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে এরা অস্পষ্টভাবে ও পক্ষপাতমূলকভাবে কাজ করছে। পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ সরাসরি বলেছে ইউক্রেনের অ্যান্টি করাপশন সংস্থাগুলোকে আরও স্বচ্ছ হতে হবে, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ এই সংস্থাগুলোর উপর প্রভাব ছাড়তে চাইছে না। আবার যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার সমঝোতার আলোচনা সত্যি হয়, তবে এসব অ্যান্টি করাপশন এজেন্সি কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে দেয়া হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র তখন ইউক্রেনে তাদের আগের কৌশলগত কাঠামো ধরে রাখার দরকার দেখবে না। এখন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়েছে। জাপোরিজিয়া ফ্রন্টে রাশিয়া পশ্চিম জাপোরিজিয়া অংশে স্টেপনোগোর্স্ক সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে, আর সেনারা উত্তর দিকে ভেসেলিয়ানকা ও গ্রিগোরিভোকার দিকে ইউক্রেনীয় বাহিনীকে ঠেলে দিচ্ছে, যেখানে রাশিয়ার এফপিভি ড্রোন ইউনিটগুলো পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখে ইউক্রেনীয় যে কোনো যানবাহন ঢুকলেই ধ্বংস করে দিচ্ছে। এর ফলে রাশিয়া ওই এলাকায় বাফার জোন তৈরি করে ওরেখভ শহরকে উত্তর পশ্চিম দিক থেকে ঘিরে ফেলার মতো অবস্থানে পৌঁছে যাচ্ছে। গুলিয়াই পোলের ভেতরেও রাশিয়া পূর্ব অংশে প্রবেশ করে কেন্দ্রের কাছে পৌঁছে গেছে। ইউক্রেনীয় কমান্ড তারাও স্বীকার করেছে যে পরিস্থিতি কঠিন এবং বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। দোব্রোপোলিয়েতেও রুশ সেনারা শক্ত অবস্থান তৈরি করেছে এবং খুব দ্রুতই পুরো বোগাচুল নদীর দক্ষিণ তীর দখল হতে পারে। এদিকে পোক্রভস্ক ফ্রন্টে রাশিয়ার শহরের উত্তরাংশ নিয়ন্ত্রণে নিলেও ইউক্রেন সেখানে ছোট আকারে পাল্টা হামলা চালিয়ে কয়েকটি অবস্থান অল্প সময়ের জন্য নিয়েছিল, কিন্তু রাশিয়ার ফ্যাব 1500 বোমা ফেলে তাদের আবার পিছু হটতে বাধ্য করেছে। আশা করা হচ্ছে শীঘ্রই রাশিয়া পোক্রভস্কে চূড়ান্ত নিয়ন্ত্রণের ঘোষণা দেবে। সিভিয়ার্স্ক ফ্রন্টেও রাশিয়া সিয়াতোপোক্রভস্কয়ের গুরুত্বপূর্ণ দুর্গ নেটওয়ার্ক ভেদ করে TO-513 রুট কেটে দিয়েছে, যা ছিল ইউক্রেনের অন্যতম জরুরি সাপ্লাই লাইন।
এখন রাশিয়ার ড্রোনগুলো ওই রাস্তায় সম্পূর্ণ ফায়ার কন্ট্রোল রেখেছে, ফলে ইউক্রেন অতিরিক্ত রিজার্ভ আনতে পারছে না। দব্রভা অঞ্চলেও রাশিয়া উত্তর দিক থেকে ঢুকে শক্ত অবস্থান তৈরি করেছে। ইউক্রেন যে রিইনফোর্সমেন্ট আনছে তা ঢোকার আগেই ধ্বংস হচ্ছে। উত্তর খার্কিভ অঞ্চলেও রাশিয়ার বড় অগ্রগতি। ওলচান্স্ক শহর প্রায় সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে এবং ভিলচভ গ্রাম 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে। শহরের উত্তরাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এত লম্বা যুদ্ধের পরও রাশিয়া এখন সেখানে চূড়ান্ত দখলের খুব কাছে। আর এরপরই রাশিয়া খার্কিভ অপারেশনাল স্পেসে প্রবেশ করবে এবং কালোদিজির দিকে নতুন লড়াই শুরু হবে। সব মিলিয়ে একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া ভূরাজনৈতিক সমঝোতার নাটকীয় সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতি। এই দুই মিলে ইউক্রেনের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। আর আগামী সপ্তাহেই হয়তো পরিষ্কার বোঝা যাবে যুক্তরাষ্ট্র সত্যিই রাশিয়ার সঙ্গে বড় ধরনের সমঝোতায় যাচ্ছে কি না, এবং তাহলে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায় কেমন হবে, কারা লড়াই চালাবে আর কে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনো সামনে।